2026 সালের প্রথম সকাল, আর আমাদের কানে ভেসে আসছে জাপানিজ বুলেট ট্রেনের শব্দ। তাড়াহুড়া করে ট্রেনে উঠে জানালার পাশের সিট দখল করতেই বাহিরে দেখলাম মিস্টার ফুজিসান। এ যেন এক স্বপ্নে ভরা সকাল দিয়েই শুরু আমার 2026 সাল। বছরের প্রথম দিনে আমরা যাচ্ছি জাপানের নিগাতা প্রিফেকচারের গালাইজাওয়া সুনো রিসোর্টে। পুরো জাপানের বিখ্যাত সুনো স্পট গুলোর মধ্যে একটি। টোকিও থেকে সরাসরি বুলেট ট্রেনে যাতায়াত, বিগিনার ফ্রেন্ডলি স্কি স্লপি, ভ্লগিং ও ফটোগ্রাফির জন্য দারুণ স্পট। এই ব্যাপারগুলোর জন্যই জায়গাটাকে আমাদের বেছে নেওয়া। এই ভিডিওতে আপনারা টোকিও থেকে গালা রিসোর্টে যাওয়ার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স ও অ্যাডভেঞ্চারে ভরা কিছু মুহূর্ত দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, আমি মুয়াজ ফ্রম টোকিও, জাপান। এখন সকাল 10:30 আর আমরা মাত্র নিগাতা এসে পৌঁছালাম। সদ্য সবুজের সমারোহ থেকে আসা আমি হঠাৎ বাইরে বরফ দেখে যেন কিছুক্ষণের জন্য থমকে গেলাম। ট্রেনের লাইনগুলোতেও নন স্টপ গরম পানি দেওয়া হচ্ছিল যেন এগুলো বরফে ঢেকে না যায়। তবে দুঃখের বিষয় হলো আমরা এখান থেকে ফ্রিতে বাইরে যেতে পারবো না, যার জন্য আমাদের গান্দোলার টিকিট কিনতে হবে, যার মূল্য ছিল 5000 ইয়েন। বিশাল লাইন ধরে আমরা 5 জন গান্দোলার টিকিট নিলাম এবং রওনা দিলাম মেইন রিসোর্টে যাওয়ার জন্য। আর সেখানে যাওয়ার সময় যা দেখতে পেলাম তা তো একবার আপনারা নিজের চোখে দেখে নিন। আর এই সমস্ত ঝুট ঝামেলা শেষ করে এটাই ছিল আমাদের গালা ট্রিপের প্রথমবারের মতো বরফে পা রাখার অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ। এজ এ বাঙালি হিসাবে প্রথমবারের মতো বরফে পা রাখার পরে আমার যতটুকু ঝাপাঝাপি করার দরকার ছিল এর কোনো কিছুতে আমি চুল পরিমাণ কমতে রাখি নাই। আমরা মোটামুটি একটা পারমাণবিক বানাবো, দেন মোটো ক্যামেরা হবে। তবে এখানে প্রায় 1 ঘন্টার মতো ঝাপাঝাপি করার পর আমরা বুঝতে পারলাম যে অনেক বড় ভুল করে ফেলছি স্নো বোট নিচে থেকে রেন্ট করে না নিয়ে এসে। তাই আমরা আবার নিচে গিয়ে পার হেড 6500 ইয়েন করে স্নো বোট ভাড়া করে দেন আবার উপরে আসলাম। কিছু নিয়ে মাগো, তারপরে তুষার পাত দিতে ভাইয়া ভাই আসার টাকাইছি কি আমি, শক্ত হয়ে গেছে বরফ। আমি এখন এখান থেকে একদম উপরে যাবো, মানে পুরা পাহাড়ের মাথায় যাবো, ওইখান থেকে হচ্ছে স্ক্রিন করতে করতে নামে আসবো আর কি। এই যে বাচ্চারা সামনে দেখতেছে করতেছে, এখানে ওদের মতোই কপি করার চেষ্টা করবো আর কি। ওদের জাস্ট কিছু কিলোমিটারের ব্যবধানে এমন অবস্থা হয়ে গেছে। আমরা যখন শিনকানসেনে আসতেছিলাম না বুলেট ট্রেনের মাধ্যমে, দেখলাম একটা চিকাতে শুধু ঢুকলো একরকম ওয়েদার, আর বেরোলো আরেক রকম ওয়েদার। ভাই বেরোনোর সাথে সাথে এরকম বরফ দিয়ে ঢেকে গেছে সম্পূর্ণ। তার আগে কিন্তু কিছুই ছিল না। আমার আব্বা একটা কথা বলছে যে জাপানের যত সুন্দর জায়গা দেখবা সবসময় আলহামদুলিল্লাহ বলবা, যেন তোমার আমলটা ভারীতে থাকে। তো ভাই এই জায়গা দেখার পরে আলহামদুলিল্লাহ না বলে আপনি থাকতে পারবেন না ভাই। এত সুন্দর জায়গা আল্লাহ কি সৃষ্টি করছে ভাই, কি পরিমাণে তুষার হতেছে এখানে, ক্যামেরা করে বুঝতে পারবেন। হয়তো আমার ক্যামেরা না আপনার তুষার গলে গলে পানিতে ভিজে যাইতেছে। অবশেষে আমরা বরফে ভিজতে ভিজতে পাহাড়ের চূড়ায় আসলাম। আর এখানে নিয়ম হচ্ছে যারা স্নোবোর্ড ভাড়া করবে তারা স্কি করতে করতে পাহাড়ের চূড়া থেকে নিচে নামবে, আর যারা স্নোবোর্ড ভাড়া করবে না তারা আবার গান্দোলাতে চড়ে নিচে নেমে যাবে। স্নোবোর্ডের সাথে নিজের পা আটকে নিয়ে কিছুক্ষণ স্কি করার চেষ্টা করার পরে আমরা বুঝতে পারলাম এখানে আনএক্সপিরিয়েন্স লোকেদের স্কি করতে আসা আর 6500 ইয়েন এই সাদা বরফের মধ্যে ফেলে দেওয়া একই কথা। ভাই সেকেন্ড চেষ্টা করতেছি, পারি না রে ভাই। মাগো ভাই ব্যথা করে পোলাপান কেমনি করতেছে ভাই, আমার কাম না। যাই হোক, এটার জন্য 6500 ইয়েন খরচ হয়েছে। আমি মোটামুটি 100 মিটার ভালোভাবে যেতে পারি নাই, কিন্তু আমার 6500 ইয়েন গেছে শুধু স্ক্রিন করার জন্য। জাস্ট একটা জুতা দিছে, আর ওই জুতাতে আমাকে শেষ করে ফেলছে ভাই। হাঁটতেই পারি জুতা পরে মাইয়া। তবে ন্যাচারাল পরিবেশ দেখো এখানে, প্রকৃতি কত সুন্দর হইতে পারে। তবে ঠান্ডা আমার ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে পানি পড়তেছে। ওয়ান ডে ট্রিপ যারা এই জায়গায় আসেন না এখনো, তারা ভাই অবশ্যই অবশ্যই এসে দেখেন ভাই, জীবনে মজা জায়গা। আমরা একদম চলাতে পারিনি। আমি এখন ভাই ঠান্ডা হারে হারে বসতেছি। আজকে আমার বউ আমারে খেপাবে ভাই, বলছিল আমারে পারবা না, কিছুই খোদাই যায় না, এত বড় বরফের ভিতরে। তারপরে আসছি মাইয়া, জায়গা তো দেখো একবার, কি সুন্দর জায়গা।
বাবা রে বাবা, ঠান্ডা ভাইয়া। অবশেষে আমরা স্কি করতে না পেরে হার মেনে আবার নিচের দিকে রওনা দিলাম, যেখানে মানুষের ভিড়ভাড়টা বেশি। হাত জমা গেছে ভাই, হাত বলতেছে না, ব্যথা ফাড়াই ফেলছে ভাই। আমরাও আস্তে আস্তে নিচে নামি এবং আপনারা আমাদের সাথে কিছু সুন্দর ভিউ উপভোগ করেন। এবং আমাদের ঠিক নিচে দেখেন বাচ্চারা বেলচা দিয়ে বরফ সরাইতেছে স্কি করার রাস্তা বানানোর জন্য। বরফ কাটতে যাবেন, বেলটা নিয়ে আসছি। নিচে আসার পরে দেখতে পেলাম আমাদের মতো হাজারো অকারমার ঢেকে এখানে উপর থেকে স্ক্রিন না করতে পেরে নিচে এসে জাস্ট ফটোশুট আর ভিউ উপভোগ করতেছে। যাদের এক্সপিরিয়েন্স নাই তারা ভাই নিলে পরে শুধু পাওয়াত হয়ে যাবে। মানে কি অবস্থা জানেন, আমি দাঁড়াতে পারতেছি না। অনেক চেষ্টা করছি ভাই, প্রচুর চেষ্টা করছি, অসম্ভব। আমার এক্সপিরিয়েন্স আলাদা লোকজন বলছিল যে এটা নিও না, এটা নিলে হচ্ছে 2 পা 2 দিকে চলে যায়। এই জন্য আমি এটা নিই না, এটা নিচ্ছি, তারপরেও ভাই পারলাম না, দাঁড়াই দিতে পারি না। কি একটা অবস্থা ভাই। আমি না দূরে চলে আসছি, নির্জন জায়গায় একা একা। ইমনরা ওই নিচে আছে, ফটোশ্যুট করতেছে আর কি। আর আমি দেখতে আসলাম পাহাড়ের উপরে কি উঠা যায় কি না, একা মানে হাইটে হাইটে। এবার উঠা যায় ভাই, বরফ কিন্তু অতটা স্লিপি না। দেখো এখান থেকে ধরলে ওটার উপরে একদম আরাম ছুটে যেতেছে, মানে মাত্রই পড়ছে তো এই কারণে প্যান্ট প্যান্ট সব একদম লাগানো। এখান থেকে বাচ্চারা দেখলাম এমন করে কি পাখিটাকে বানাই দিতে বরফ দিয়ে। শুনোগুলো না অনেক নরম ভাই, দেখো সুন্দর মানে ফিলিংস ভাই। আমার না খুব ইচ্ছা ছিল আমি এমন কিছু দেখবো, ওয়ান ডে এমন কিছু দেখবো এবং এর মধ্যে হাঁটবো। বাট স্কি করার ইচ্ছা ছিল, স্নো বোর্ডে ঘোরার ইচ্ছা ছিল ভাই, পারলাম না। আমি অত দক্ষ না বা আমার কোনো এক্সপিরিয়েন্সও না, এই কারণে পারলাম না। বাট আমি এই মজা নিচ্ছি। দৌড়াই নেই, দৌড়ানো চাই না, তারপরে খুঁজতে হবে ওদের এখন। আমাদের কাছে সবাই যখন ফটোশুটে ব্যস্ত, তখন আমি দ্বিতীয়বারের মতো আরো একবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে রওনা দিলাম বাসার পথে। আবার আমরা গান্দোলাতে করে আরো এক স্টেপ নিচে যাবো এবং আমাদের রেন করা স্নোবোর্ড আর জুতাগুলা ফেরত দিয়ে দেবো। আমরা এখান থেকে বেরোয় যাবো এখন। আর আমার হাঁটা দেখলে বুঝতে পারবো না, মনে হচ্ছে পেঙ্গুইন হাঁটতেছে, ঠিক আছে। জাস্ট ওই জুতার কারণে মানে হাঁটতেই পারতেছি না, মিস কি চলবো জুতার কারণে। আর আছে একটু ঘুরি, মানে বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না। তবে সত্যি কথা বলতে কি, আমার এই জায়গাটা সুন্দর লাগছে, কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেম ভাই কেমন যেন একটু অন্যরকম অ্যাকচুয়ালি। মানে খুব একটা হামড়িতে ভালো লাগছে তা না, ম্যানেজমেন্ট সিস্টেমটা ঠিক আছে। সব কিছু বেচছে কিন্তু হইতেছে, আলাদা আলাদা কিন্তু হইতেছে। টিকিট না এক জায়গার থেকে, তোমার গন্ডোলার টিকিট না এক জায়গা থেকে, আবার স্কির জন্য আরেক জায়গায় একটা প্যাকেজ দিয়ে ভাই, সুন্দর একটা প্যাকেজ দিলে পরে আমরা আরামসে জিনিসগুলো করতে পারবো, তাই না। দেখা এখানে মানুষের ভোগান্তি, ওরা মানে হয়তো বা কেউ পড়ে গেছে আর সব নিচে বসে আছে ব্যাগ ট্যাগ নিয়ে। আর আমরা 1500 দিয়ে জাস্ট কিছুক্ষণের জন্য, যদিও একদিন রাখতে পারবো, বাট কিছুক্ষণের জন্য হচ্ছে জুতা ফরকুসে রাখার জন্য একটা বক্স ভাড়া করছি, কী বলে এটাকে, লকার। 1500 দিয়ে তারপরে এখন চেঞ্জ করবো, দেন দেখা হবে। যাই হোক, বুঝতে তো পারছেন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই শেষ। তবে যাওয়ার আগে ছোট্ট একটা হিসাব দিয়ে যায় আমাদের এই পুরো ট্রিপের। টোকিও থেকে গালাইও যাওয়া ট্রেন ভাড়া মোটামুটি 6000 ইয়েন সামথিং। এরপরে আছে গান্দোলার টিকিট, যার জন্য লাগবে 5000 ইয়েন। এছাড়া এক্সট্রা যারা স্কি করতে চায় তাদের জন্য আরো লাগবে 6500 ইয়েন। আর খাওয়া দাওয়ার ব্যাপারে বললো এখানে মুসলিমদের জন্য খাবার নেই বললেই চলে, তো যার যার খাবার আগে থেকে ম্যানেজ করে নিয়ে যাওয়াই ভালো। সর্বমোট হিসাব করে যা বুঝলাম, মোটামুটি 25000 ইয়েন হইলে একদিনের জন্য টোকিও থেকে গালাইওজা গিয়ে আবার টোকিওতে সুন্দরভাবে ফিরে আসা যায়। তো ভাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই শেষ, দেখা হবে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো ব্লগে।